তো এসএসসি 26 বছর বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আজকে আবারও যারা যারা এই ক্লাসটি দেখছো তোমাদের সকলকে আমাদের ওয়ান টাইম স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আচ্ছা, তো গতদিন আমাদের যে ফিজিক্সের লেকচার 1 হয়েছিল সেটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টা, তার লেকচার 1 আমরা করেছি। সেটা বলেছিলাম হচ্ছে যে পেপার পেনে, ঠিক আছে? তো সেই অধ্যায়েরই আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা যা যা শিখবো তোমরা দেখতে পাচ্ছ যে দ্রুতি এবং বেগ, ত্বরণ এবং মন্দন, ভি ইজ ইকুয়াল টু আর, এবং যে সূত্র তিনটা, এই সূত্রের কিছু ডেফিনিশন, সূত্রগুলোকে আমরা একটু চিনবো এবং এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসতে পারে দু একটা ম্যাথ আমরা দেখবো। ওকে, তো গতদিন পর্যন্ত আমরা পড়েছিলাম হচ্ছে কি ত্বরণ, না সরি ত্বরণ মন্দন না, ভেক্টর, স্কেলার এবং ভেক্টর, এই ব্যাপারগুলো আমরা পড়েছিলাম গতদিন। তো আজকে আমরা দ্রুতি এবং বেগ দিয়ে শুরু করব। যেহেতু আমি তোমাদের আগেই বলেছি, আমি যেহেতু এটা পড়াচ্ছি একদম তোমাদের বইয়ের সিরিয়াল মেনটেন করে যতগুলো টপিক আছে এবং টপিকগুলো ঠিক যতটা কি বলবো ডিটেলসে পড়ানো সম্ভব, আমি কিন্তু ভাই ততটাই ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি। আমার মনে হয় না এর থেকে ভেঙে ভেঙে পড়ানো সম্ভব, বা আমার পক্ষে সম্ভব নয়। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো, তোমাদের পদার্থবিজ্ঞান যে দ্বিতীয় অধ্যায়টা, শুধু দ্বিতীয় অধ্যায় না, আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের করাবো, আশা করি কোথাও এক বিন্দু মাত্র সমস্যা থাকবে না। তো সমস্যা যদি থেকেও থাকে, আমাদের যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজটা আছে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের কোথাও যদি সমস্যা ফেস করো, অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হবা, গ্রুপে পোস্ট করে জানাবা, যে স্ক্রিনশট নিবা একটা, যে আমি এখানে প্রবলেম হয়েছে, ওটার স্ক্রিনশট নিয়ে তোমাদের সমস্যাটা লিখবা, লিখে এখানে পোস্ট করে দিবা। আমাদের ওয়ান টাইম স্কুলের যে টিচার প্যানেলরা আছে তারা অবশ্যই 1 থেকে 2 ঘন্টার ভিতরে তোমাদের সেটা সলভ করে দিবে, ঠিক আছে? ওকে, আসো ক্লাস শুরু করা যাক। তো লেকচার 2, দ্রুতি এবং বেগ। আচ্ছা, দ্রুতি এবং বেগ এই জিনিসটা কি আমি বুঝি? তো বেগ জিনিসটা তো মোটামুটি আমরা সবাই বুঝি নাকি? বেগটা কি? ধরো এই যে তুমি হাঁটে যাচ্ছ, আচ্ছা একটা কোনো, ধরো এই যে সাই করে যাচ্ছে, এই জিনিসটা এটা বেগে যাচ্ছে না? তো বেগ জিনিসটা মোটামুটি নর্মাল আমাদের দৈনন্দিন যে কথাবার্তা বা সব কিছুতে আমরা বুঝি যে বেগ জিনিসটা কি। কিন্তু সাইন্টিফিক্যালি আসলে বেগ জিনিসটা কি সেটা আমাদের একটু বোঝা দরকার। আচ্ছা, তাহলে কিন্তু দ্রুতি জিনিসটা আমরা একটু বুঝি, দ্রুতি ঠিক কি? আচ্ছা, তো প্রথমে দ্রুতির যে সংজ্ঞাটা সেটা আমরা একটু লিখি। সময়ের সাথে, সময়ের সাথে বস্তুর অবস্থান, অবস্থান পরিবর্তন হারকে দ্রুতি বলে। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো, আমি মাইক্রোফোনটা একটু চেঞ্জ করি, এই সাইডে গেলে হাতে ঘষা লাগতেছে। আবার ওকে, তো কি সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে, ঠিক আছে? অর্থাৎ কি, ধরো একটা উদাহরণ দিই, ধরো একটা বস্তু, ঠিক আছে, সেটা এখানে ছিল, এখন এটা এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত আসলো, সাপোজ কত সময় লাগছে? 3 সেকেন্ড সময় লাগছে ধরি। আচ্ছা ধরো, ধরো এই একটা বস্তু, এটা এই বস্তুটা এখান থেকে আমরা এইখানে নিয়ে আসলাম, কোথায়? এইখানে। ওকে, তো বস্তুটা কি এখানে যে একটা অবস্থান ছিল, সেটার অবস্থান পরিবর্তন হয়ে কি এখানে আইছে, তাই তো? ওকে, ধরো এই অবস্থানটা পরিবর্তন হয়েছে, তার সময় লাগছে 5 সেকেন্ড। কত? 5 সেকেন্ড সময় লাগছে এই অবস্থানটা এখান থেকে এই পর্যন্ত যেতে। তাহলে কি সময়ের সাথে এই যে 5 সেকেন্ডে বস্তু, ধরো কতটুকু গেছে ধরলাম আমরা এখান থেকে, ধরলাম 20 মিটার, ঠিক আছে? এই বস্তুটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 20 মিটার সরিয়েছি, অর্থাৎ অবস্থান পরিবর্তন করেছি, ঠিক আছে? তাহলে এই যে হার পরিবর্তনের হার, অর্থাৎ তাহলে আমাদের কত সময় লাগছে। আচ্ছা, হারটা করতে কি বোঝায়, যে যতটুকু যে সময় পরিবর্তনের হার। আচ্ছা না, এভাবে বোঝালে তোমরা বুঝবে না, অন্যভাবে বুঝে। হার জিনিসটা বলতে কি, তোমার সঙ্গে বলবো যে যেই জিনিসটা আগে থাকবে, যে জিনিসটা
হবে সেটা থাকবে উপরে, সেটা থাকবে উপরে, আর যেটা সামনে থাকবে সেটা চলে আসবে নিচে। বুঝাই এবার এখন ধরো 5 সেকেন্ডে 20 মিটার গেছে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ভাইয়া বলো তো যে 5 সেকেন্ডে যদি 20 মিটার অবস্থান পরিবর্তন হয় তাহলে 1 সেকেন্ডে কতটুকু গেছে? তুমি কি করবে নরমালি? এই 20 কে 5 দিয়ে ভাগ করবা না? উত্তর কত হবে? 4 সেকেন্ড, তাই তো? এই টোটাল ব্যাপারটাকে হচ্ছে যে হার, এটাকে কিন্তু সে হার বলে যে অর্থাৎ প্রতি 1 সেকেন্ড এসে 4 সেকেন্ড, সরি প্রতি 1 সেকেন্ড এসে 4 মিটার করে গেছে। বলছিলাম 4 মিটার করে এই পাশ থেকে অবশ্যই গিয়েছে। এটা হচ্ছে হার, এটা হচ্ছে দ্রুতি। দ্রুতির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবো, আমাদের গত ক্লাসটা যারা বলেছো, সরি লেকচারটা যারা দেখেছো, সেখানে ভেক্টর এবং স্কেলার রাশি এই দুটো জিনিস কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝিয়েছি। এই ক্ষেত্রে দুটোটা হচ্ছে কি স্কেলার রাশি, মনে রাখবা। স্কেলার, স্কেলার অর্থ কি? যে যার মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না। দুটোটা হচ্ছে কি স্কেলার, স্কেলার রাশি অর্থাৎ কি আমাদের দ্রুতিটা, আমাদের দুটি জানার ক্ষেত্রে কি এই যে এটা সরল রেখা বরাবর যাচ্ছে না, যাচ্ছে তো? এই সরল রেখা বরাবর কি আমরা বলছি অবস্থানের হার, সেটা এই দিকে হতে পারে, সেটা এই দিকেও যেতে পারে। ধরো এই জিনিসটাকে আমরা এই পাশেও নিতে পারি, ঠিক আছে? এই বস্তুটাকে আমরা যদি এই পাশেও নিতে পারি, তো এই যে সেম যে দূরত্বটা অতিক্রম করলো যে কোনো দিকে, যে কোনো দিকে, অর্থাৎ আমাদের দিক নির্দিষ্ট আছে, আমাদের কি এদিকেই যেতে হবে এটা কিন্তু ফিক্সড না। বোঝা গেছে? তো দ্রুতির ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। দ্রুতির ক্ষেত্রেও কি এটা যে কোনো দিকেই আমরা মুভ করাতে পারি, যে কোনো দিকে। যে অবস্থানের পরিবর্তনটা, অবস্থানের পরিবর্তনটা, এই অবস্থানের পরিবর্তনটা যে কোনো দিকে হতে পারে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট দিক প্রয়োজন নাই। তো সেই দিন জন্য এটাকে হচ্ছে দ্রুতি। বেগ জিনিসটার কাছে পার্থক্য কিন্তু ঠিক এই জায়গায়। দ্রুতির সাথে বেগের যে মেইন পার্থক্যটা সেটা কিন্তু এই একটা জায়গায়, নির্দিষ্ট দিকে। দ্রুতিটা মোটামুটি সবাই ক্লিয়ার? এটা একটু সংজ্ঞাটা তোমরা একটু লিখে নিও, ভিডিওটা পজ করে একটু সংজ্ঞাটা লিখে নিও এবং এটা একটু লিখে নিও, স্কেলার রাশিটা। ঠিক আছে? তো এবার আমরা মুছে বেগে যাই। আচ্ছা, এবার কি বেগ, বেগ জিনিসটা সেম আগে যেটা করেছিলাম, একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তুকে তুমি এইদিকে নিবে, এদিকে তুমি একটা বস্তুকে আনলে, কতটুকু আনলে? 20 মিটার। সময় কতটুকু লাগছে? 5 সেকেন্ড। এবং তোমাকে একটা জিনিস বলে দিল 20 মিটার পূর্বে, অর্থাৎ এই বস্তুটাকে 20 মিটার পূর্ব দিকে সরাতে হবে। এই ক্ষেত্রে যে আমরা কি একটা দিক বলে দিলাম না, এই যে একটা দিক আমরা বলে দিলাম না, যে বস্তুটাকে 20 মিটার পূর্ব দিকে সরানো, তো এইটা কিন্তু যে আমরা বেগে যাচ্ছে। এবার যদি আমরা একটা হিসাব করি বস্তুর বেগ কত, তাহলে এবার বেগ করবো কি এই যে 20 ভাগ 5 সমান সমান কি 4 ms ইউনিভার্স। আচ্ছা আচ্ছা, একটু তোমরা একটু সংশোধন করে নাও, আমাদের দুটিটা লিখেছিলাম, আমরা কিন্তু মিটার লিখেছিলাম এখানে শুধু, তো এখানে তোমরা এই সেম ns ইনভার্স 1 এটা লিখে নিও, একটু ভুল ছিল আমাদের। এখানটাও তোমরা ms ইনভার্স 1 লিখে নিবা, অর্থাৎ কি এটার যে এককটা এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এককে যাবে। এবং এটা যে কিভাবে আসে সেটাও আমরা আলাদা একটা ভিডিওতে ব্যাখ্যা করব, যে মাত্রাটা এককটা এইটা আসলে কিভাবে হয়, বেগের মাত্রা, দ্রুতির মাত্রা, মাত্রাটাও আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো ওটা একটু তোমার সংশোধন করে নিও, যে ms ইনভার্স 1। ঠিক আছে? ওকে। তো মেইন পার্থক্যটা কি, যে এত বেগে পূর্ব দিকে যাচ্ছে বস্তুটা, অর্থাৎ সংখ্যাটা যদি আমরা একটু লিখি, সময়ের সাথে বস্তুর
অর্থাৎ কি সময়ের সাথে আমি একটু সরে যাই, সময়ের সাথে বস্তু নির্দিষ্ট দিকে, এই যে একটা কথা, সেটা কিন্তু কথাটা ছিল না। আমরা কিন্তু নির্দিষ্ট দিকটা আমরা কিন্তু যে দ্রুতির সংজ্ঞায় কিন্তু এটা ব্যবহার করিনি। তো পার্থক্যটা হচ্ছে এইখানে যে সময়ের সাথে বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। তো এই ক্ষেত্রে তুমি যদি এই দিকে বলো হবে না, বেগের ক্ষেত্রে তোমাকে দিকটা আইডেন্টিফাই বলে দিতে হবে, পূর্ব দিকে না পশ্চিম দিকে আইডেন্টিফাই করে বলে দিতে হবে। তো এইটা কি বেগটা ভেক্টর। বেগটা অবশ্যই কি এটা ভেক্টর রাশি, অর্থাৎ কি এটা প্রকাশের জন্য এই যে মান এবং দিক, মান এবং দিক দুইটাই প্রয়োজন। ওকে, বোঝা গেছে তাহলে। তো বেগ এবং দ্রুতিটা ক্লিয়ার, বাকিটুকু তোমরা যে বই রিডিংটা, তোমরা বই রিডিংটা একটু পড়বা, বই রিডিংটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। আসলে কি বই রিডিং না পড়লে ক্লাসে যতই করানো হয় না কেন তোমাদের 100% কনসেপ্ট কখনো ক্লিয়ার হয় না। আমি যতটুকু শিখাইছি তুমি জাস্ট একটু বইটা পড়লে সব রিলেট করতে পারবা, না ভাই তো এই বলছিল এই জিনিস, তখন দেখবে সবকিছু 100% বুঝে গেছো। ঠিক আছে, তাহলে এটা মুছি আমরা এবার। তো আমাদের দ্রুতি এবং বেগ কিন্তু একদম ক্লিয়ার। ঠিক আছে, তোমরা আমার একটু কমেন্ট করে জানিও যে এই অধ্যায়টা তোমরা এর আগে আর কোথাও করেছো কিনা, বা তোমরা কেমন বুঝতেছো। আমাদের অবশ্যই একটু যারা যারা ক্লাস করতেছো অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এই চ্যাপ্টারটা তোমাদের আগে হয়েছিল কিনা, এবং তোমরা যেমন বুঝেছিলে তার থেকে ভালো বুঝলে না খারাপ বুঝলে একটু জানিও। ওকে, বেগ ভেক্টরটা শেষ। আর পড়াশোনার ক্ষেত্রে অনেকে তোমাদের একটা ব্যাপার আছে, আমি একটু তোমাদের বলি যে একটা ক্লাস ধরো 2 ঘন্টার একটা ক্লাস, তোমাদের মেইন একটা সমস্যা হয় যে ইউটিউবে কি বোরিং ব্যাপার লাগে। তোমরা কি ওইটাকে 1.5 বা 1.7, অনেকে তো আছে 2x স্পিডেও দেখা শুরু করো। এইটা কিন্তু ভায়া কখনো করা যাবে না। মাথায় রাখো এই যে 1.5x দিয়ে বা অনেকে 2x দিয়ে যারা ক্লাস করে, এটা তোমাদের জন্য খুবই একটা বাজে ব্যাপার। কিন্তু দেখো একটা জিনিস যখন আমি তোমাদের বোর্ডে শেখাচ্ছি এটা কিন্তু তোমাদের ব্রেনে প্রসেসিং করা লাগবে, ঠিক আছে? তো একটা জিনিস তখন আমি তোমাকে বোঝাবো, তোমার ব্রেনও কিন্তু তোমাকে সেটা ভাবতে হবে। আমি যে সময়টা দিচ্ছি যে আমি এত লিখতেছি এত সময় নিয়ে, তুমি যদি সেটা 1.5x দিয়ে চলে যাও, তোমার মনে হবে যে ভাই যা বলতেছে আমি সবই বুঝতেছি। তোমরা সবই বুঝবা কতক্ষণ জানো? ক্লাসের পরে সর্বোচ্চ 20 মিনিট। ঠিক আছে, এরপরে দেখবে কি সব তুমি ভুলে যাওয়া শুরু হয়েছে, সব দেখবে আস্তে তুমি ভুলে যাচ্ছ। মানে কি যে তুমি যে 1.5x দিয়ে শিখেছো বা 1.5x যা করেছো, তোমার ব্রেনে সেটা দীর্ঘস্থায়ী হয়নি, তোমার লং টার্ম মেমোরিতে সেটা সেভ হয়নি। কারণ কি ব্রেন সেটা নিয়ে ভালোভাবে ভাবতে পারেনি বা প্রসেসিং করতে পারেনি। ঠিক আছে, তো তোমাদের আমি শুরুতেই তোমরা হয়তো প্রথম তোমাদের অনলাইন ক্লাস জার্নি শুরু হচ্ছে, এরপর থেকে মোটামুটি শিওর থাকো তোমাদের ক্লাস যা হওয়ার অনলাইনেই হবে। কারণ আস্তে আস্তে কি অফলাইন যে শিক্ষার ব্যবস্থাটা যত যত মডার্ন হবে এটা দেখতে আস্তে খুবই কমে গেছে। দেখো তোমরা এসএসসি লাইফে ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে অনলাইন থেকে আগাচ্ছ, তুমি বেশি না মোটামুটি 5 বছর আগেও, 5 বছর আগেও তোমরা তো 25-26 ব্যাচ 2021 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে কিন্তু অনলাইনটা এতটা অ্যাভেলেবেল ছিল না। তো আজকে থেকে আরো 5 বছর পরে অর্থাৎ তুমি 26, 30 বা 31 ব্যাচে গিয়ে দেখবা এটা আরো কত টাকায় গেছে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। এখন এরপর থেকে তুমি যেদিকে যাও না কেন, অনেকে ভার্সিটি লাইফ বলো, এইচএসসি ভার্সিটি লাইফ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তুমি যেদিকেই যাও তোমার কিন্তু অনলাইন ক্লাসটা খুব ভালোভাবে প্রয়োজন হবে। তখন কিন্তু এই ভুলটা কখনো করবে না, শুরু থেকেই সাবধান হয়ে যাবে। কখনোই 1.5 বা 2x দিয়ে আগাবে না। যদি খুব সমস্যা হয় যে খুব টাইম নাই হাতে, 1.25, 1.25 তার বেশি আগাবো না তোমরা। ঠিক আছে, ওকে। তো আমাদের ত্রুটিটা মোটামুটি শেষ, এবার আমরা আসি তরল। ওকে, তরল। আচ্ছা একটা মিনিট, আমার এখানে আচার হচ্ছে তো আমি 5টা মিনিট একটু ব্রেক নিই। হ্যাঁ, আমি ভিডিওটা পজ করি, আচারটা শেষ হলে আবার শুরু করবো। আচ্ছা, আমাদের আজান শেষ হয়ে গেছে এখানে, তাহলে আমরা আবার আগাই। তো ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দনটা কি একটু বুঝি।
তোমরা এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ত্বরণ এবং মন্থনটা খুবই খুবই সহজ একটা টপিক, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিয়ে খুব একটা প্যারাই ভোগে, তারা বুঝতেই পারে না কেন এই জিনিসটা আমি জানি না। তো এভাবে বোঝাবো, আশা করি ত্বরণ এবং মন্দন নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। একটু মন দিয়ে দেখো এই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ কি সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ঠিক আছে? এটা কেমন একটু দেখি আমরা। একটা বস্তু ধরো, আমরা একটু চিন্তা করি, সেম ভাবে ধরো একটা বস্তু, ধরো একটা গাড়ি, ঠিক আছে? গাড়ি, চিত্র চিত্র যেটা বুঝে না এটা গাড়ি, ঠিক আছে? কারণ আমার চিত্র আঁকা হাতটা একটু খুব একটা বেশি ভালো না। একটা গাড়িটা ধরো এইদিকে যাচ্ছে, তো শুরু করলো কত বেগে, আমরা একটু চিন্তা করি। শুরু করলো ধরো 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো 5 কিলোমিটার পার আওয়ার বেগে। যাইতে 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 কি এইখান থেকে এসে তার বেগ হয়ে কত দাঁড়ালো জানো? 15 কিলোমিটার পার আওয়ার। মানে কি বোঝা যাচ্ছে না, তাই না? ধরো 15 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে শুরু হয়েছিল 5 কিলোমিটার বেগে, এখান থেকে এই পর্যন্ত যাইতে যাইতে তার বেগ হয়েছে এত, অর্থাৎ কি তার বেগ বৃদ্ধি পাইছে না? কতটা বৃদ্ধি পাল? ধরো এখানে গেছে সে 5 সেকেন্ড, না ধরো এটা 3 সেকেন্ড গেছে, 3 সেকেন্ড গেছে, তো তাহলে তার বেগ কতটুকু বৃদ্ধি পাইছে? আমরা একটু হিসাব করি, তাহলে কি যতটুকু ছিল, অর্থাৎ কি শেষ বেগ, ত্বরণের সূত্রটা একটু মনে রাখবা। ত্বরণ সূত্র এটা কি সূত্র পরে আমরা এই জিনিসটাকে একটু বের করি, এটা প্রতি সেকেন্ড কত করে বেগ বৃদ্ধি পাইছে। তাহলে এটা কি করবে, কতটুকু বেগ মানে ছিল 5 কিলোমিটার বেগে যাচ্ছিল সে এবং এসে দাঁড়াইছে 15, তাহলে কতটুকু বাড়িছে সেটা একটু হিসাব করতে, 15 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 15 মাইনাস 5 বিয়োগ দিলাম, মাত্র কত 3 সেকেন্ড। কেন কি সে 3 সেকেন্ড ধরে যাত্রা করেছে, কারণ 3 সেকেন্ড ধরে কি তার 3 সেকেন্ড ধরে কি তার বেগ বৃদ্ধি পাইছে। তো ভাগ দেবো না 3 দিয়ে, কত হয়? 15 10, 10 ভাগ 3 কত হয়? একটা মিনিট দাঁড়া, আমি তোমার ক্যালকুলেটরটা নিয়ে আসি, ওয়েট। আচ্ছা, তো এই জিনিসটা আমরা একটু মুছি, তখন হবে না, আমরা জাস্ট হিসাব করতেছি বেগ কতটা বাড়লো। ওকে, একটু মুছি করি, কত হয়? 10 ভাগ 3, 10 ভাগ 3 কত হচ্ছে? আচ্ছা, তাহলে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 3.3333 এভাবে চলতেছে, তাই তো? অর্থাৎ এত ইমেজ ইনভার্স 2, ঠিক আছে? ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে হচ্ছে এত বেগে, তাই তো? এখানে একটা জিনিস একটু তোমরা মনে রাখবা, যে ত্বরণের ক্ষেত্রে একক আমরা কি লিখেছি। আচ্ছা, বেগের ক্ষেত্রে কিন্তু একক লিখেছিলাম, কি মনে আছে? বেগের ক্ষেত্রে কিন্তু আমরা একক লিখেছিলাম কি এমএস ইনভার্স 1, এখানে কি লিখেছি এমএস ইনভার্স 2। ত্বরণ একক কিন্তু আবার আলাদা। তো এটা কিভাবে আসলে প্রশ্ন আসছে আমি আগেও বলেছি। তো এই একক এবং মাত্রা কিভাবে আসে তোমরা বইগুলো দেখবা, যে একক এবং মাত্রা বিভিন্ন বিভিন্ন রাশির একক এবং মাত্রা কিন্তু আলাদা। তো এটা কিভাবে আসলো সেটা আমরা আলাদা একটা ভিডিওতে শেখাবো, ঠিক আছে? এই যে এই প্লেলিস্টটাই দেখবা, তোমরা ভিডিওটা পেয়ে যাবা। একটু দেখো যে মাত্রা বা একক এরকম কিছু একটা শিরোনামে তোমরা পেয়ে যাবা, তো এটা দেখে নিও। আচ্ছা, তো এটা একটু বলছি, এটা প্রদান করতে আমরা বৃদ্ধির হার, কি বৃদ্ধির হার পেয়েছে? বেগ বৃদ্ধির হার পাইছি কিন্তু আমরা, যে প্রতি সেকেন্ডে বেগ এত করে বৃদ্ধি পাইছে, এত এমএস ইনভার্স বেগে বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো ত্বরণ জিনিসটা কি? এই সেম জিনিসটাই কিন্তু ত্বরণ, এটাই কিন্তু ত্বরণ। কারণ সংজ্ঞা কি ছিল? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সেম
সময়ের সাথে আমরা কিন্তু কি এই যে সময়ের সাথে বস্তুর বেগ দিতে হার বের করেছি, এটাই ত্বরণ। আমাদের কাছে প্রশ্ন আসতে পারে হ্যাঁ হার, হার মানে তো আমরা ছোটবেলায় যে 100% হিসেব করে আসছি, এইখানে হার মানে কিন্তু সবসময় পার্সেন্টেজ আসবে না। সাইন্টিফিক হার মানে তোমরা যখন তো একটু বড় হয়েছো, ছোট মানে ছোট বাচ্চাদের হার ছিল ওটা যে 100% মানে পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করা বা গুণ করা। এখন কিন্তু তোমাদের হার বলতে কি 100 জিনিসটা থাকবে না, ঠিক আছে? ওকে, এটাই ছিল ত্বরণ। ত্বরণের সংজ্ঞাটা সূত্রটা একটু লিখি আমরা এবার। সূত্রটা কি? শেষ বেগ মাইনাস আদি বেগ অতিক্রান্ত অতিক্রান্ত সময়, এটাই কিন্তু ত্বরণের সূত্র, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া শেষ বেগ আদি বেগ এটা কি জিনিস, এটা তো আপনি শেখাননি। আসলে এটা শেষ বেগ আদি বেগটা একটু বুঝি আমরা। শেষ বেগ আদি বেগটা কি? শেষ বেগ, শেষ বেগটা কি? কোন বস্তু যাত্রা শুরু করার পরে যেখানে গিয়ে শেষ হয়েছে বেগ, সেটা কি এই যে বস্তুটা এখান থেকে শুরু করছিল এখানে শেষ হয়েছে না তার যাত্রা, এখানে তার বেগ কত ছিল, এই যে এখানে তার বেগ ছিল কিন্তু এইটা। একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট, আমি কিন্তু এখানে একটা ভুল করেছি, কি বলতো? এখানে আমাদের এককটা ছিল কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, আমি কিন্তু বের করেছি মিটার পার সেকেন্ডে। এখানে কিন্তু আমাদের ভুল হয়েছে একটা, আমি তো খেয়াল করিনি। আচ্ছা ধরো আমরা এটা উত্তর বুঝবো না, আমরা এই জিনিসটা পাল্টা দিলাম, সব ঠিক ছিল, কিলোমিটারের জায়গায় এমএস ইনভার্সন মিটার পার সেকেন্ড, এখানে তার বেগ ছিল কিলোমিটারটাকে 4 সেকেন্ড, কি কিলোমিটারের জায়গায় জাস্ট মিটার দিলাম, এর বেশি কিছু না, কিলোমিটারের জায়গায় 5 এমএস ইনভার্স 1। এবার আবার ঠিক আছে কিন্তু, কারণ কি আমরা যখন মিটার নিয়ে হিসাব করবো না তখন এখানে উত্তর মিটার আসবে, যখন কিলোমিটার নিয়ে চিন্তা করবো তখন উত্তর কিন্তু কিলোমিটারে আসবে, ঠিক আছে? এটা আগামী কিছু ম্যাথ করাবো, ম্যাথ করানোর সময় কিলোমিটার এবং মিটারের ব্যাপারটা সম্পূর্ণ বোঝাই দিব তোমাদের, ঠিক আছে? এখন এই জিনিসটা একটু বুঝি, দেখো শুরু ছিল 5 মিটার পার বেগে, শেষ হয়েছে 15 মিটার পার সেকেন্ড, এখানে যে শেষ হয়েছে এটা হচ্ছে বস্তুর শেষ বেগ, এখানে শেষ বেগ কত? 15 এমএস ইনভার্স 1 আদি বেগ। আদি বেগটা কি জিনিস? বস্তু যে বেগে শুরু করেছে চলা, এখানে যেটা বস্তু ছিল না এসে কি 5 এমএস ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করেছে, তাহলে এটা হচ্ছে তার আদি বেগ 5 এমএস ইনভার্স 1, এই যে বস্তুটা এত বেগে তার যাত্রা শুরু করেছে, এখানে সেম আমরা কিন্তু এই জিনিসটাই করেছে। শেষ বেগ, শেষ বেগ ছিল আমাদের এখানে কত 15 ছিল না, সেই 15 বসাইছিলাম, আদি বেগ ছিল কত 5 করে এই যে সময় অতিক্রান্ত সময় অর্থাৎ কি যে 3 সেকেন্ড যাবত তারা যাত্রা করেছে, সেই অতিক্রান্ত সময় 3 দিয়ে ভাগ করেছে, এটা হচ্ছে ত্বরণের সূত্র। এখানে এই জিনিসটাকে প্রকাশ করা হয় কি দিয়ে জানো? এটা মনে রাখো, শেষ বেগকে সবসময় ভি দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে, শেষ বেগকে সবসময় ভি দিয়ে প্রকাশ করা হবে। আচ্ছা, এবং আদি বেগ, আদি বেগটাকে সবসময় ছোট হাতের ইউ দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে? ছোট হাতের ইউ। আর এই যে ত্বরণ বা মন্দন, এটাকে প্রকাশ করা হয় কি যে এ দিয়ে, মন্দন জিনিসটাই আমরা এখন যাইনি, বাট এদের দুইটারই কিন্তু একক এক, অর্থাৎ এ, এ দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণের জায়গায় আমরা কি লিখতে পারি? এ, এ লিখলাম, শেষ বেগ ছিল কি ভি, ভি মাইনাস আদি বেগ ছিল ইউ সমান, সময়কে সবসময় টি দিয়ে প্রকাশ করা হয়, সময়কে ছোট হাতের টি। তো এই হচ্ছে আমাদের ত্বরণের সূত্র, ঠিক আছে? এটা কিন্তু আমরা একটু মনে রাখবো, সূত্রটা খাতায় অবশ্যই নোট করে রাখবা। তোমাদের কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম একটা নোট খাতা বানাইতে আলাদা, তো এই সূত্রটা কিন্তু সেই নোট খাতায় ত্বরণের সূত্রটা এই যে এটা এখানে এই টোটাল জিনিসগুলো একটু নোট করে রাখবা, ঠিক আছে? ত্বরণ বুঝলাম, মন্দন জিনিসটা কি বুঝি, বেশি কিছু আমি জাস্ট এই সাইডটা একটু মুছি।
আমরা কি বলছো মন্দন। জিনিস মনে রাখবা, মন্দনটা কি টোটালি ত্বরণের উল্টা। সময়ের সাথে বস্তুর বেগ হ্রাস, হ্রাস অর্থ কি জানো? কমে যাওয়া। বেগ হ্রাস পাওয়ার হারকে এত বলতেছে কেন? আচ্ছা, সময়ের সাথে বস্তুর বেগ হ্রাস পাওয়ার হারকে মন্দন বলে। ঠিক আছে, দেখো তাহলে কি আগেরটাই আমাদের কি ছিল? ত্বরণের ক্ষেত্রে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কিন্তু আমরা ত্বরণ বলেছিলাম, এটা কি বেগ হ্রাস পাওয়ার হারকে ত্বরণ বলে। ওকে, এখানে আমরা একটু ডেটাটা পাল্টাই, চেঞ্জ করি। ধরো কি একটা জিনিস যাত্রা শুরু করেছিল উল্টো, ধরো কি সে 15 ms ইনভার্স 1 বেগে সে যাত্রা শুরু করেছিল, এখন শেষ হয়েছে তো কত জানো? শেষ হয়েছে 0 ms ইনভার্স 1, অর্থাৎ কি বস্তুটা ধরো এখানে গিয়ে থেমে গেছে, আর আগাইনি। বস্তুটা এবার যাত্রা শুরু করছিল, করে 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 এন থেমে গেছে। ঠিক আছে, যাত্রা করেছে সেম, যাত্রা করেছে সেম 3 সেকেন্ড। এখানে কি হয়েছে? আমাদের সূত্র কি ছিল? আমি কিন্তু একটা কথা বলে দিয়েছিলাম যে ত্বরণ এবং মন্দনের ক্ষেত্রে সূত্র সেম। সূত্রটা হচ্ছে a is equal to v minus u by t, তাই তো? আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি শুরুটাই, a is equal to v minus u by t। আচ্ছা, ভিটা কি ছিল? ভিটা ছিল কিন্তু আমাদের শেষ বেগ। এখানে শেষ বেগ কত? সে শুরু করেছে 15, শেষ হয়েছে 0 হয়েছে, শেষ বেগ 0। শুরুর বেগ ছিল কত? 15, আবার আদি বেগ হচ্ছে 15, যার টাকা 3 সেকেন্ড। কত কথা হয়? -5 ms ইনভার্স 2। কত পেলাম আমরা? -5 ms ইনভার্স 2। অর্থাৎ এই যে ঋণাত্মক আসছে। আগেরটা কিন্তু ত্বরণ, এটা মনে রাখবা, ত্বরণ কিন্তু সবসময় পজিটিভ, ত্বরণ সবসময় পজিটিভ, আর এই মন্দন সবসময় নেগেটিভ হয়। কারণ মন্দন যখন আমরা মান লিখবো, ঠিক আছে, এটাকে কি আমরা মন্দন লিখতে পারবো? এত মন্দন, এই জিনিসটা কনফিউজ আছে। এটা কিন্তু পরীক্ষায় অনেক ভুল হয়, সবাই একটু ফোকাস করো, সবাই একটু ফোকাস করো। এটা কিন্তু পরীক্ষায় অনেক পেঁচাই। আমরা যখন মন্দন লিখি যে মাইনাস এত ms ইনভার্স টু মন্দনে, হবে? এটা হবে না। দেখো মন্দনটা নিজেই কিন্তু নেগেটিভ, কিন্তু নিজেই নেগেটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে, সে নিজে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তার আগে কিন্তু আমরা মাইনাস নিতে পারবো না। ঠিক আছে, ত্বরণটা পজিটিভ ছিল, ত্বরণ যদি আমরা বলতাম যে এটা যদি -5 ms ইনভার্স 1, মানে এইটা যদি আমরা ত্বরণে লিখি, ঠিক আছে, এটা এই ত্বরণে, এই ত্বরণে যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা ঠিক। ঠিক আছে, যে ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ মানে কি? মন্দন। এটা যদি বুঝি না, ঋণাত্মক ত্বরণ মানে কি? মন্দন। ঋণাত্মক ঋণাত্মক ত্বরণ হচ্ছে মন্দন। এটা নোট করে রাখবো, ঋণাত্মক ত্বরণ হচ্ছে মন্দন। অর্থাৎ কি এটাকে যে -5 ms ইনভার্স ত্বরণ যদি বলি তাহলে ঠিক আছে, যদি -5 ms ইনভার্স 2 মন্দন যদি বলি তাহলে কিন্তু এটা আমাদের ক্রস। তাহলে মন্দন বলার সময় কি বলবো? মন্দন বলার সময় সিম্পলি মাইনাসটা বাদ দেব, মাইনাসটা বাদ দেখি 5 ms ইনভার্স 2 মন্দন। দেখো এবার তো তোমার মনে করতে পারে যে ভাইয়া কি হলো, তুমি কিন্তু এখানে তোমার অ্যান্সারটা এটা লিখছো এত। তুমি যদি মন্দন বের করতে বলে উত্তর এইটা, তোমাদের তো প্রশ্ন আসবে হ্যাঁ কি হলো, আমাদের তো ম্যাথ করে একটা মাইনাস আসছিল, এখানে ম্যাথ করে আমাদের তো একটা মাইনাস আসলো, যদি আমরা মাইনাস লিখি তাহলে নাম্বার কেন দেবে স্যাররা আমারে? স্যাররা কিন্তু ঠিকই বুঝে নেবে, যখন মন্দন কথাটা বলবা তখন স্যাররা বুঝে নেবে যে এটা মাইনাস আসছিল, স্যার এটা ঠিকই বুঝে নেবে। তো আমরা অবশ্যই কিন্তু এখানে মাইনাস দিব না যখন মন্দন বলবো।
বোঝা গেছে? এক্ষেত্রে কি ত্বরণটা বাদ। ওকে, আচ্ছা দেখো আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে তোমাদের বোঝাইছি, ত্বরণ এবং মন্দনটা যেভাবে বোঝাইছি আশা করি কেউ যদি বলে তার ত্বরণ মন্দনের সমস্যা আছে, তাহলে আমি বলবো ক্লাস টুতে যে ভর্তি হয়ে যাও। কারণ এতটা ডিটেলস এতটা সময় নেই বুঝাইছি, তুমি আর ইউটিউবে কোনো প্লেলিস্ট পাবে না, মানে কারোর ভিডিও পাবা না। এটুকু আমি কেন দিতে পারি যারা এত ডিটেলসে ত্বরণ এবং মন্দন ব্যাখ্যা করেছে। কারণ আমি কেন করেছি, কারণ এই আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের আমরা যখন স্টুডেন্ট তো আমরা বেশি বয়স না, তোমরা জানো আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, অর্থাৎ 3 বছর হয়েছে আমরা এসএসসি পার করেছি। তো আমরা কিন্তু আসলে আমরা বুঝি হ্যাঁ যে একটা স্টুডেন্ট ঠিক কোথায় আটকায়। আমরা বা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা সায়েন্স নিয়েছিল, তো তারাও কিন্তু এরকম জায়গাগুলো এসে আটকাতো ত্বরণ মন্দন ছাড়া, বোঝাতো ইজি ওয়েতে, বাট আমরা কেউ বুঝতাম না। আমাদের একটা কনফিউশন ক্রিয়েট থেকেই যেত যে এটা কি জিনিস হবে, ত্বরণ মন্দন আসলে কি। তো আমি যেহেতু জানি যে তোমরা যেহেতু নতুন সায়েন্সে উঠেছো, তোমরাও এই টপিকটা এসে আটকাবা, আমি কিন্তু জানি। তো এই জন্য কিন্তু আমি এত সময় নিয়ে এত ডিটেলসে তোমাদের বোঝালাম যে ত্বরণ এবং মন্দনটা কি, যত কনফিউশন এখানে হতো সব মোটামুটি ক্লিয়ার করেছি আমি। ওকে, আচ্ছা, তো এই ছিল আর কি সময়ের সাথে বস্তুর বেগ হ্রাস পাওয়ার হারকে মন্দন বলে। ঠিক আছে, তো এটা একটু ভিডিওটা পজ করে তোমরা নোট করে নিও, আমি বুঝলাম। আরেকটা জিনিস একটু বুঝি ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ কিন্তু আবার দুই প্রকার, ঠিক আছে? ত্বরণ, এই যে ত্বরণটা দুই প্রকার, অসম অসম ত্বরণ এবং সম ত্বরণ। ঠিক আছে, সমতল অসম ত্বরণ কি? ধরো কোনো একটা গাড়ি মানে কি সমান, ওই যে আমরা তো কি চান, ধরো পাঁচ এমএস ইনভার্স টু, ঠিক আছে? এটা যাত্রাকালে সর্বদা এই ত্বরণে বৃদ্ধি পাইছে, সর্বদা এই ত্বরণ যতক্ষণ গেছে, আমরা একটা বস্তু এইখান থেকে, হ্যাঁ, যতক্ষণ এই করতে গেছে সবসময় প্রতি এক সেকেন্ডে তার 5 এমএস ইনভার্স টু করে বৃদ্ধি পাইছে। এটা কি সমতরণ। অসমতরণ ব্যাপারটা কি? ধরো একটা বস্তু এখান থেকে গেছে এ পর্যন্ত, হ্যাঁ, ধরো এই পর্যন্ত গেছে, এখানে ধরো তার প্রথম প্রথম সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে, ধরো প্রথম 2 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছিল 5 এমএস ইনভার্স টু করে, ঠিক আছে? 5 এমএস ইনভার্স টু করে তার বেগ বৃদ্ধি পাচ্ছিল প্রথম 2 সেকেন্ড, যাইতে যাইতে পরবর্তী 3 সেকেন্ড তার বেগ বৃদ্ধি পেল কত? 3 এমএস ইনভার্স টু হয়ে গেল, পরবর্তী 3 সেকেন্ড এত বেগে বৃদ্ধি পারলো। এই ক্ষেত্রে কি দেখো, প্রথম 2 সেকেন্ড গেলাম 5-এ, আবার পরবর্তী 3 সেকেন্ড গেলাম 3-এ, এটা কি সমান হলো না? তো এই জিনিসটা হচ্ছে অসমতরণ। এবং এখানে কি দেখো সারা পথ 5 এমএস ইনভার্স টু বেগেই গেছে, এটা সমতরণ। ওকে, ক্লিয়ার? তো ত্বরণ এবং মন্দন থেকে আশা করি তোমাদের সব ক্লিয়ার, কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। তো প্রশ্ন যদি থেকেও থাকে অবশ্যই আমাদের গ্রুপে জানাবা। আর এই তো, আমাদের মনে হতেই পারে যে ভাই বাকি টিচাররা তো এত সময় নেই না, 5 মিনিটে শেষ করে দেয়, আপনি কেন এত টাইম নিলেন? তো এই যে এই কারণে তোমাদের টাইম নিলাম। আশা করি এই টপিকে তোমাদের কোনো ঝামেলা থাকবে না। আমি কিন্তু ভাই খুব স্লো পড়াইছি, খুবই স্লো পড়াইছি, তোমাদের বোরিং লাগতে পারে, বাট বোরিং লাগায়ও না ভাই, একটু মনোযোগ দিয়ে এইটুকুনি করিও, তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। কারণ তুমি যখন নেক্সট টাইম করতে যাবে তোমাদের এখানে প্রচুর আটকাতে, আমি যদি এত ডিটেলসে ব্যাখ্যা না করতাম ত্বরণ বন্ধনটা, প্রচুর আটকে যেতে, প্রচুর আটকাতে, বিলিভ মি। আচ্ছা, আমাদের এটা শেষ। আচ্ছা, এখানে যে সূত্র পাইটা আছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s, এবং s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, এই তিনটাকে মূলত আমরা কি বলি? গতির সূত্র। ঠিক আছে, আমরা গতির সূত্র। এখন তোমাদের একটা জিনিস, এই যে সূত্রগুলো কোথা থেকে আসলো, হ্যাঁ, সূত্রগুলো সূত্রের যে ড্রাইভেশনগুলো, সূত্রগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটার জন্য আলাদা একটা ভিডিও প্রয়োজন। কারণ এই ক্লাসে যদি আমি এই জিনিসটা বোঝাতে যাই তো ক্লাসটা খুবই লং হয়ে যাবে, তোমাদের খুব বোরিং লাগবে। তুমি আলাদা একটা ভিডিওতে এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টে আমি দিয়ে দিব, তোমরা ওইখান থেকে যে ড্রাইভেশনটা একটু বুঝে, মানে ওই ক্লাসটা দেখলে বুঝে যাবে যে ওই সূত্রগুলো কিভাবে আসলো। আপাতত এগুলো মুখস্থ করে, মুখস্থ তোমাদের করতেই হবে, তোমার ড্রাইভেশন জানো বা না জানো, সূত্র তোমাদের মুখস্থ করাই লাগবে ম্যাথ করতে গেলে। তো আমরা আপাতত সূত্রগুলো নিয়ে ম্যাথ শুরু করি, ড্রাইভেশনটা তোমরা ওই ভিডিও থেকে দেখে নিও, ঠিক আছে? তো আগে
আমাদের প্রথম যে সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমাদের পরিচিতিটা কিন্তু প্রয়োজন। এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, এটাতে কি বুঝাইছে, এই যে আমরা কিন্তু আগেই বলেছি ভি সমান সমান কি শেষ বেগ, তাই তো। আমাদের প্রশ্ন যদি শেষ বেগ বের করতে বলে, যদি ভাই বস্তুর বেগ কত, মানে এত কিলোমিটার চলার পরে বস্তুর বেগ কত ছিল, এই ক্ষেত্রে এই সূত্রটা ইউর হচ্ছে কি আদিবেগ, আদিবেগ এ কি ত্বরণ অথবা মন্দন, আমরা ত্বরণীয় বললাম, আর টি সমান, ক্লিয়ার। তো এই সূত্রের যে ম্যাথগুলো আছে আমরা একটু ম্যাথগুলো আস্তে আস্তে করবো। এই সূত্র থেকে যে ম্যাথগুলো হইতে পারে, যে আমাকে শুধু পরিচয়গুলো করে। দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এখানে একটা জিনিস দেখো এসটা দিয়ে কি বোঝাই, সরণ। সরণটা কি, ওই যে প্রথম ক্লাসে কিন্তু আমি বোঝাই সরণ এবং দূরত্ব। সরণ অর্থ হচ্ছে কোনো বস্তু কতটুকু গেল, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে সরণ। ওকে, এস এই যে সরণকে এস দিয়ে প্রকাশ করা, যত দূর গেল এই যে দূরত্বটা, এটা হচ্ছে সরণ, ক্লিয়ার। আচ্ছা এখানে নেক্সটটা কি আছে, ইউ টু প্লাস আজকে শুনে এইগুলোই মোটামুটি। এবার আমরা কিছু ম্যাথ করবো, ঠিক আছে। এগুলো তোমরা একটু লিখে নিও, ঠিক আছে, মানে কোনটা দিয়ে কি বোঝায় এগুলো একটু নতুন নোট করে নিবা। আচ্ছা তাহলে একটা মিনিট আমি একটু কোয়েশ্চেনটা বোর্ডে তুলি, ততক্ষণে ভিডিওটা একটু পজ করি, কোয়েশ্চেনটা তুলি না আবার আমি আসতেছি। আচ্ছা তো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, প্রথম সিকিউটা, প্রথম প্রশ্নটা কি আছে দেওয়া। আচ্ছা তার আগে একটা জিনিস বলি, তোমরা অবশ্যই সিকো ফিজিক্স বা ম্যাথ বলো, সিকো পারার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস যে নিয়মটা সবার আগে ফলো করতে হবে, সেইটা কি জানো, প্রশ্নের যে ডেটা এগুলো দেওয়া থাকবে, অর্থাৎ ওইগুলো তোমরা আগে একটা সাইডে লিখবে, যে খাতা মানে পড়ার সময় খাতার এক সাইডে লিখে নিবা, বাম সাইড বা ডান সাইডে, ডান সাইডে লিখবা, ডান সাইডে এগুলো লিখে নিবা তোমাদের কি কি ডেটা দেওয়া আছে, ঠিক আছে। তো এবং প্র্যাকটিস করার সময় তোমাদের সূত্র, এই যে সূত্রগুলো একটা অধ্যায়ে যতগুলো সূত্র আছে, একটা চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে তোমরা একটা খাতায় লিখে ফেলবা, একটা পেজে এগুলো লিখে ফেলবা, এবং কি ওই যখন তুমি সলভ করবা এই খাতাটা পাশে নিয়ে বসবা, ঠিক আছে। আর সবার ক্ষেত্রে একটা কথাই বলি, তোমরা চেষ্টা করবা প্রথমেই প্রথমেই একটা প্রশ্ন পড়ার পর উত্তর না দেখতে, আগে তুমি একটু 2 মিনিট 5 মিনিট ভাবো প্রশ্নটা নিয়ে তোমার মাথায় কতটুকু কি আসে, একটু ভাবো, তারপরে তুমি উত্তর দেখো। তার আগে কখনো টেস্ট পেপার বা গাইড দেখবা না, উত্তর দেখবা না, ঠিক আছে। কারণ তুমি যদি একটু না ভাবো তোমার না ওই যে ম্যাথ সলভ করার যে স্কিল সেটা বাড়বে না। তো তার জন্য প্রথমে একটু প্রশ্নগুলো, যে ডেটাগুলো দেওয়া আছে এবং সেই ডেটাগুলো মোটামুটি কোন সূত্রের সাথে যাচ্ছে, মানে ওই ডেটায় হিসাব করলে তোমার কোন সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু ভাববা, কীভাবে আগানো যায় সেটা একটু ভাববা, তাহলে দেখবা তোমার যে সৃজনশীল সলভ করাটা ওইটা খুবই সহজ হচ্ছে এবং খুবই ভালো হচ্ছে, তুমি খুব পারদর্শী হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা, তোমার কাছে তখন ফিজিক্সের কোনো ম্যাথই ব্যাপার না, বোঝা গেছে। তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে ফেলেছি, আমাদের কি কি ডেটা এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, একটি ট্রেন এত বেগে বৃদ্ধি পেয়ে, এত এমএস মানে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড আছে। আচ্ছা সরি আমার একটু কষ্ট হয়ে গেছে। ওকে, একটি ট্রেনের বেগ 5 এমএস ইনভার্স 1 বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 40 এমএস ইনভার্স 1 হয়, অর্থাৎ 5 এমএস ইনভার্স 1, অর্থাৎ এই বেগ থেকে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পর এত হয়, ঠিক আছে। ট্রেনটির ত্বরণ, প্রশ্ন কি চাইছে, ত্বরণ। ওকে তাহলে আমাদের এ বের করা লাগবে। এখন দেখো এই সূত্রে কি এ কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও এ আছে, তোর তিনটে সূত্রে এ আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোনটা ইউজ করব। ওকে দেখো এখানে ডেটা কি দেওয়া আছে, এত বেগ থেকে বৃদ্ধি পেয়ে, অর্থাৎ কি এটা ছিল আদি বেগ, যে শুরুতে ছিল 5 এমএস ইনভার্স 1, এই বেগ থেকে বৃদ্ধি পেয়ে পরে কিন্তু সেই বেগটা হইছে। তো শেষ শুরুর আদি বেগ ইউ, ইউ ইজ ইকুয়াল টু কত, 5 এমএস ইনভার্স 1, শেষ বেগ কত ভি, ভি ইজ ইকুয়াল টু কত 40 এমএস ইনভার্স 1, সময় কত 10 সেকেন্ড, টি কত 10 সেকেন্ড। ওকে আমরা ডেটাগুলো মোটামুটি পাইছি, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু একটু সময় নিয়ে করবো, যেহেতু তোমাদের প্রথম কি বলে প্রথম ম্যাথ, একটু সময় নিয়ে তোমরা ধীরে সুস্থে বোঝো, হুট করে বুঝতে গিয়ে কিন্তু অনেক কিছু আটকে যাবা, তো সময় নিয়ে বুঝো একটু। আচ্ছা দেখো তো এই যে ডেটাগুলো দেওয়া আছে, আমাদের লাগবে হচ্ছে ত্বরণ, এটা কোন সূত্রে বেশি যাচ্ছে,
আমাদের ভি দেওয়া আছে, এই সূত্রে ভি আছে, আমাদের ইউ দেওয়া আছে, এই সূত্রেও ইউ আছে, আমাদের টি দেওয়া আছে, এই সূত্রেও কিন্তু টি দেওয়া আছে। আমাদের লাগবে কি এ, এই সূত্রেও কিন্তু এ আছে। তাহলে মনে কি আমাদের যা যা প্রয়োজন সব কিন্তু এই সূত্রটাই আছে। তাহলে কি আমরা এই সূত্রটা দিনে আগাবো? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই সূত্রটা কি দোষ করলো, বা পরের যে দুইটা সূত্র ছিল এরা কি দোষ করলো। দেখো তো এখানে এস আছে না, এখানেও এস আছে না, আমাদের কি এখানে কোথাও এস বা সরণ দেওয়া আছে? দেওয়া নাই কিন্তু, ওই জন্য কিন্তু আমরা এই দুটো সূত্র ইউজ করবো না, আমরা এই সূত্রটা ইউজ করবো। ঠিক আছে, ওকে দেখো আমরা জানি কি, এটা তো লিখে নিবা তোমরা। আমরা জানি v is equal to u plus at, ঠিক আছে। ওকে, একটা মিনিট একটু হোল্ড করো, আমার কল দিচ্ছে কেউ একজন। আচ্ছা, তো v is equal, আমাদের মানগুলো একটু তাড়াতাড়ি বসাই ফেলি। v এর মান কত ছিল 40, সমান সমান u ছিল কত 5, প্লাস আমাদের a লাগবে, এটা আমরা লিখে দিলাম ইনটু t, t এর মান কত দেওয়া ছিল 10, যদি একটু হিসাব করে ফেলি, এই 40 সমান সমান কি 5 প্লাস 10 8, তাই 10 একে আমরা এই পাশে রাখলাম, ধরো এই 10 এটাকে এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, মানে নিয়ে আসলাম বলতে কি জাস্ট এটা এখানে রেখে দিয়েছি এবং এটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এখানে 40 ছিল, এখানে 40 ছিল, এই 5টা প্লাস ছিল, এটা কত মাইনাস। এ সমান সমান কত দেখো, এটাতে 40 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 35, এখানে কি এটা গুণ অবস্থায় ছিল না, তাহলে কি এই যে 10টা এখানে নিচে ভাগ, a is equal to কত 3.5 কে ভাগ করলে হয় আসছে 3.5 is inverse 2, আমাদের ত্বরণ কত এত। ওকে, তো এটা একটু উত্তর লিখে দিও যে ট্রেনটির ত্বরণ এত। ঠিক আছে, ম্যাথড মোটামুটি ক্লিয়ার। আমরা প্রথমে কি করেছি একটু রিভিশন করে দিই। প্রথমে ডেটাগুলো যা দেওয়া আছে এগুলো লিখবা, লিখে চিন্তা করবো যে কোন সূত্রে যাচ্ছে। আচ্ছা, সূত্র যাওয়ার পরে এবার যে সূত্রটা হবে এই সূত্রটা আমরা ইউজ করবো, কারণ আমাদের এই ম্যাথটা এই সূত্রের সাথে যাচ্ছে। তো লিখে এই যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবার আমরা মানগুলো সব বসালাম, একটু জাস্ট সিম্পল ক্লাস 6 এর যে যোগটা করার পরে এটা এটা মিশন সমান ক্লিয়ার। ওকে, আচ্ছা আমরা নেক্সট ম্যাথে যাব। তো আমি নেক্সট ম্যাথ তুলে আসি, ততক্ষণ একটু ভিডিওটা পজ থাক। ওকে, তো আমরা আমাদের সেকেন্ড ম্যাথে চলে আসলাম। তো ম্যাথটাকে একটু পড়ি, কি দেওয়া আছে যে 100 কিলোমিটার পার আওয়ার, এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু কিলোমিটার, মানে একটা মিটার পার সেকেন্ড হিসেবে ম্যাথ করে আসছি এবং বলেছি গতি চ্যাপ্টারে যত ম্যাথ করবা, যত ম্যাথ এককটা থাকবে মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটারকে মিটার, কিলোমিটার থাকলে সেটাকে মিটার নিয়ে আসবা, মাইল থাকলে সেটাকে মিটারে নিয়ে আসবা, এবং কি হার অর্থাৎ কি ঘন্টা থাকলে যে এইচ অর্থাৎ কি এত কিলোমিটার পার আওয়ার, তো এত ঘন্টায়, ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেটা কীভাবে নিতে হয় এই ম্যাথটা আমরা দেখাই দিব। ওকে, প্রশ্নটা পড়ি যে এত বেগে চলন্ত একটি ট্রাক 50 মিটার দূরে একটি ভ্যান, অর্থাৎ ভ্যানকে দেখে ব্রেক চেপে দিল, এতে ট্রাকটি ভ্যানের সামনে এসে থেমে গেল। ট্রাকটি কত ত্বরণে থেমেছিল, কত ত্বরণ সেম এখানেও ইয়ে চেয়েছে। আমরা ডাটাগুলো একটু বুঝি, প্রথম ব্যাপারটা কি বলেছে। ধরো একটা ট্রাক, হ্যাঁ এই মোটামুটি এই একটা ট্রাক। ওকে, ধরো একটা ট্রাক এখন সে যাচ্ছে, যেতে 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 এখানে একটা ভ্যান রয়েছে। ঠিক আছে, কিভাবে আঁকাই, ধরো এখানে একটা ভ্যান আছে, বুঝে নাও একটা ভ্যান। ঠিক আছে, এখানে একটা ভ্যান রয়েছে, এটা লিখে দেবে ট্রাক ভ্যান। ওকে, এখন প্রশ্নে কি বলেছে এত কিলোমিটার বেগে চলন্ত ট্রাক, অর্থাৎ কি ট্রাকটা চলতেছিল কিন্তু এত কিলোমিটার বেগে, অর্থাৎ কি তার এটা কিন্তু আদি বেগ, আদি বেগ ছিল হচ্ছে এত 108 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, পার আওয়ার বা এত কিলোমিটার পার ইনভার্স ওয়ান, এই যে এই জিনিসটা কিন্তু টোটালি সেম। যেমন ধরো এই যে ইনভার্স ওয়ান মানে কি না কোনো কিছু নিচে, যে কিলোমিটার পার ইনভার্স, এই যে এটাকে যে উপরে মাইনাস না, এটাকে বলে ইনভার্স, উপরে যা থাকবে ওয়ান, তাহলে ইনভার্স ওয়ান, এটার মানে হচ্ছে এই যে কিলোমিটার বাই আওয়ার। বুঝা গেছে? সেম ভাবে যদি এখানে 2 থাকতো, তাহলে এখানে 2 রয়েছে, এখানে এসে 2 হয়ে যেত, মাইনাস থাকলে সেটা ভাগে চলে আসবে। ঠিক আছে,
আচ্ছা আদি বেগে এটা চলন্ত একটি ট্রাক 50 মিটার দূরে, অর্থাৎ দূরত্বটা কত, যে ডিসটেন্সটা কিন্তু 50 মিটার দূরে একটি ভ্যানকে দেখে ব্রেক চেপে দিল। কি ব্রেক চেপে দিল মানে কি, গাড়িটা যে গতিতে যাচ্ছিল আস্তে আস্তে গাড়িটা স্লো হয়ে যাবে না? আমরা কি বলেছিলাম যে বেগে যাচ্ছিল, বেগ হ্রাস পাবে তখন স্লো হয়ে যাবে, তখন কি এমনি যাচ্ছে এই বেগে যেতে 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 স্লো হয়ে গেল। ঠিক আছে, খুব এই যে একটা ট্রাক, অর্থাৎ কি জোরে যেতে 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 থেমে গেল, স্লো হচ্ছে কিন্তু এখানে, অর্থাৎ কি বেগ কমতেছে। বেগ কমা মানে কি আমরা মন্দন বলেছিলাম না? আচ্ছা তাহলে কি এখানে মন্দন হবে, এখানে ত্বরণ যেহেতু বলেছে, ত্বরণ মানে কি, আর কি বলেছিলাম ত্বরণ আসলে কি, ত্বরণ যদি মন্দন হয় ত্বরণের মানটা কি ঋণাত্মক হবে, অর্থাৎ নেগেটিভ আসবে, একটা মাইনাস আসবে সামনে, সেম। ওকে আচ্ছা এই ট্রাকটি ফ্যানের সামনে এসে থেমে, সামনে এসে কাছে থেমে গেল কি, একদম এখানে এসে থামছে, মানে কি দূরত্বটা 50 মিটারকে ধরবো আমরা, থেমে গেল। এটি কত ত্বরণ আসছে এই ডাটা যেগুলো দেওয়া আছে। এখন মোটামুটি আমরা একটু ইয়ে বুঝি যে চেঞ্জ করতে হয়, যে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে নিব সেটা একটু। আচ্ছা এটা এই সাইডে করি, এটা কি আমাদের আদি বেগ ছিল না, ইউ সমান সমান কত 108 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা চেঞ্জ করবো, তাহলে 108 কিলোমিটার থাকলে কিলোমিটার থেকে মিটারে আনতে গেলে কি দেখুন করতে হয় মনে হচ্ছে, সেই আমরা কিন্তু চার্ট করেছি ক্লাস 3 থেকে পড়ে আসছে সেই জিনিসটা, 1000 থেকে গুণ দিতে হয় কিলোমিটার থেকে মিটারে আসতে গেলে। এই এবার কি বলেছে এই ইনভার্স মানে কি, এইচটা নিচেই, তাহলে এই এইচটা আপনাকে নিচে আসবে না। আচ্ছা ঘন্টা, কিলোমিটার পার ওয়ান মানে কি, ধরে নেব সবসময় 1 ঘন্টা, পার আওয়ার মানে 1 ঘন্টা, তাহলে কি ঘন্টা যাচ্ছিল তো, তাহলে 1 ঘন্টা থেকে আমরা সেকেন্ডে কি করে বলো, এই কিন্তু সেই একদম শুরুর একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, যে ঘন্টা থেকে কিভাবে সেকেন্ডে আসতে হয়। 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আচ্ছা 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এই 60 মিনিট সমান সমান কত সেকেন্ড, মানে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে গুণ সম্পালি মনে রাখা 3600, ঘন্টা থেকে তুমি যদি সেকেন্ড আসতাম 3600 দিয়ে ভাগ দিতে হবে, 3600 দিয়ে ভাগ, ঘন্টা থেকে সেকেন্ডে আসতে, তাহলে 108 গুণ 1000, কত করলে কত হয় একটু হিসেব করে ফেলি, 108 গুণ 1000 ডিভাইডেড বাই 60 ইন্টু 60, 30, 30। এবার কি লিখবো আমরা এখানে, আমরা যেহেতু মিটারে নিয়ে আসছি না, কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসছি, তাহলে এত মিটার, এটা কি সেকেন্ডে নিয়ে আসছি না আমরা, সেকেন্ডের নিচেই ছিল, তাহলে আমরা যখন লিখবো তাতে কি পরে চলে যাবে না, আর যখন নিচে যেহেতু ছিল তাহলে পরে একটা মাইনাস। ওকে এছাড়া আদি উৎপাদন শেষটা কত ছিল দেখো, শেষটা কি এখানে ভি দেওয়া আছে বলো তো তোমরা, এখানে কি কোথাও ভি দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, চিন্তা করো তো এখানে শেষ বেগ খুঁজে পাওয়া যায় কিনা, পাওয়া যায়। দেখো গাড়িটা এসে কি ভ্যানের সামনে এসে থেমে গেল, থেমে গেল মানে কি, সেখানে চলতেছে, এখানে এসে তার কোনো বেগ আছে, থেমে গেল মানে কি টোটালটা জিরো না, তার তো কোনো বেগ নেই, তুমি যাচ্ছ যেতে 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 তখন থেমে গেছো, আমার কারণ এখানে কোনো বেগ আছে নাই, তাহলে শেষ বেগ কত জিরো, এমএস ইনভার্স 1। ওকে আর কি লাগতে পারে আমাদের প্রশ্ন চাইছে কি ত্বরণ। ওকে সময় কি দেওয়া আছে এখানে, কোনো এটাই সময় কিন্তু দেওয়া নেই, এটাকে ইয়ে বোঝা যাচ্ছে না হয়তো, মানে ত্বরণ চেয়েছে। ওকে তাহলে এটুখানি আমরা বুঝলাম, ম্যাথটা করি। দেখো তো এইটা কোন সূত্রে যাচ্ছে একটু মিলাও তো নিজেরা, কোন সূত্রের সাথে মিলতেছে আমাদের ডেটাগুলো। দেখো আমাদের ভি দেওয়া আছে, ভি এখানে আছে, ইউ দেওয়া আছে, ইউ এখানে আছে, এ দেওয়া আছে, এ সরি এস, আমাদের কিন্তু এস দেওয়া আছে, এস মানে কি কত দূরত্ব না, আমাদের দেখো এস কত বলেছে এখানে 50 মিটার দূরত্ব বলেছে না, আর কি এটা হচ্ছে সরল, এত দূরত্ব তার যাওয়া লাগবে, অর্থাৎ কি যে ট্রাকটা এবং ভ্যান এর দূরত্ব ছিল 50 মিটার, তাহলে এসটা দেওয়া আছে 50 মিটার। এই ক্ষেত্রে মনে করো দূরত্ব যদি কিলোমিটারে কখনো দেওয়া থাকে, যদি কখনো কিলোমিটারে দেওয়া থাকে সেখানে কিন্তু তোমরা 1000 দিয়ে গুণ দিয়ে মিটারে চলে আসতে হবে, বুঝা যাচ্ছে, দূরত্ব যদি কিলোমিটারে থাকে তোমরা 1000 দিয়ে গুণ করে মিটারে চলে আসবা। আচ্ছা তো আমাদের মোটামুটি সব ডেটাগুলো কিন্তু এই সূত্রে যাচ্ছে, কারণ দেখো এগুলোটা কিন্তু টি ছিল, এখানে কোথাও কিন্তু ডেটা টি দেওয়া নেই, তাই আমরা কি এই সূত্রটা আঁকাবো, কারণ এই পরটা কিন্তু টি আছে, আমাদের ডেটা কিন্তু টি দেওয়া নেই, সূত্রটা আমরা লিখি সেম হবে
আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, আচ্ছা তাহলে ভি এর মান কত দেওয়া আছে আমাদের 0, তাহলে 0টা স্কোয়ার সমান ইউ আছে কত 30 স্কোয়ার প্লাস 2, আমাদের এর মান লাগবে এস দেওয়া আছে 50। ওকে, তাহলে 0 স্কোয়ার করলে কত 0 সমান সমান 30 স্কোয়ার করলে কত হয় বলে গেছি তাহলে 30 স্কোয়ার 900 প্লাস 50 দুগুণী 100 এ। আচ্ছা এটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি এখানে প্লাস 100 হয়েছিল, এখানে এসে কত মাইনাস 100 এ গেল, এই 900 থেকে গেল। আমাদের এর মান লাগবে, আমরা এটা এখানে রাখলাম, এই মাইনাস 1টাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে কত 900 ছিল না, এটা কি গুণ অবস্থায় ছিল, এই টোটাল এসে ভাগ হয়ে যাবে মাইনাস 100। ওকে বুঝলাম, তুমি জাস্ট কি এই যে টোটালটা এই পাশে নিয়ে চলে আসলাম, ভাগে নিয়ে আসলাম, এ ইজ ইকুয়াল টু কত হয় মাইনাস 9 এমএস ইনভার্স 2। দেখো আমাদের উত্তর কত এসেছে, এটা না প্রথম তো এসেছিল কি ত্বরণ, তাই তো, এটা কি আমরা লিখবো এত ত্বরণে না এত মন্দন লিখবো, আমরা কিন্তু বুঝতেছি এখানে মন্দন হচ্ছে যেহেতু গতি কমতিছে, তাহলে মন্দন হচ্ছে না, তাহলে এখানে লিখে দিই আমরা এত মন্দনে, হবে উত্তরটা, বলো এটা কি হবে, হবে হবে না। আমি যে বলেছিলাম মনে আছে কি যে মন্দন নিচে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে মন্দন যখন আমরা লিখবো সামনে কোনো মাইনাস হবে না বলেছিলাম, কিন্তু তো মন্দন যেহেতু লিখেছি এখানে মাইনাস দিতে পারবো না, আমরা এটা লিখবো, কিন্তু আমাদের প্রশ্ন যেহেতু ত্বরণ উল্লেখ করেই দিছে তাহলে আমরা ত্বরণ লিখবো, ঠিক আছে। তো ত্বরণ যখন আমরা লিখবো এখন কি এখন ত্বরণটা লিখবো, এত ত্বরণ এত ত্বরণ সামনে একটা মাইনাস দিব, সুন্দর, ওকে বোঝা গেল। তো ক্লিয়ার মোটামুটি, আর একটু রিভিউ করে দিই ম্যাথটা। আমাদের যে ডেটা দেওয়া ছিল প্রথমে আমরা কি প্রশ্ন করে বুঝলাম, আমাদের প্রশ্ন চেয়েছে ত্বরণ, আমাদের যে ডেটাগুলো দিয়ে আসলো ডেটাগুলো আমরা লিখলাম, এই যে ইউ এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার বেগে দেওয়া ছিল এটাকে আমরা ভাগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম, এবং ভিটা যেহেতু গাড়ি থেমে গেছে, থেমে যেহেতু গেছে তাহলে এখানে আসে 0 এমএস ইনভার্স 1 শেষ বেগ, তো শেষ বেগটা আমরা 0 লিখেছি, এ প্রশ্নে চেয়েছে এস 50 মিটার দূরত্ব সেই এস। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই সূত্রের সাথে মিলতেছে, সূত্রটা লিখলাম, লিখে এই যে বাকিটুকু তোমরা মোটামুটি পারবা, এবং লাস্টে কি যেহেতু মাইনাস আমরা লিখেছি তাই এখানে ত্বরণ লিখলাম, যদি মাইনাস না লিখতাম মন্দন লিখতাম। ক্লিয়ার? ওকে, তো এই ম্যাথটা মোটামুটি ভিডিওটা পজ করে ম্যাথটা তুলে নিও। আচ্ছা আমাদের 3 নাম্বার ম্যাথে আসে, আচ্ছা এই ম্যাথটা একটু পড়ি প্রথমে, কি একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, অর্থাৎ একটি গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে যদি গুলির বেগ 8 গুণ করা হয়, গুলির বেগ 8 গুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, ওকে ভেদ করা যাবে। এখানে দেখো তো কয়টা পার্ট আছে, প্রথমে একটা পার্ট আছে না যে একটি রাইফেল গুলির, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, এই একটা পার্ট আছে না আমাদের, এই একটা পার্ট। পরবর্তী পার্টে আমরা কি বলেছি যে যদি গুলির বেগ 8 গুণ করা হয়, 8 গুণ করা হয় অনুরূপ কয়টি তক্তা ভেদ করা যাবে। আচ্ছা তো ডেটার কথাই পরে যাই আমরা, ঠিক আছে। একটা জিনিস মনে রাখি, যখন রাইফেলের বা গুলি বা রাইফেল বা তক্তার এই ব্যাপারগুলো আসবে মনে রাখবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্ক রাইফেলের অঙ্ক আসলে এগুলো ইউজ করতে হয়, ঠিক আছে। ওকে একটু বুঝি, একটি তক্তাকে মনে করো কি একটা গুলি, হ্যাঁ ধরো একটা গুলি, একটা গুলি একটি তক্তাকে, তক্তাটা কেমন ধরো এই আসছে ধরো তক্তা হলো, এটাকে আঁকানো হলো, ধরো একটা তক্তা, মানে গুলিটা এমনি যাবে না, হ্যাঁ আমরা গুলিটা করবো হচ্ছে এই পাশ থেকে সামনে থেকে, হ্যাঁ এই যে একটা ধরো গুলি, এই হচ্ছে একটা গুলি, হ্যাঁ মানে এটা, মানে গুলি তুমি করলে গেল এই, তাহলে এই এটা তক্তার পুরুত্ব কত বলতো, মানে গুলিটাতে তক্তাকে ভেদ করতে পারে কতটুকু যাইতে পারে, একটা উদাহরণ দেবো, এটা তক্তা তক্তাকে আমার কাছে আসে একটা বই নিয়ে আসি,
একটা মিনিট। আচ্ছা দেখো, এসে তক্তা, যেহেতু তক্তা নেই এটা ধরে তক্তা, তক্তা তো মোটামুটি এমনই হয়। এই তক্তার পুরুত্ব কতটুকু বলতো? এই যে এইটুখানি তক্তার পুরুত্ব না, যে তক্তাটা এত মোটা, পুরুত্ব মানে কি, যে মোটত্ব কতটুকু? তুমি যদি ধরো এই যে গুলি করলাম, হ্যাঁ তুমি এই যে গুলি করলে এখানে, তাহলে কি তক্তার এতটুকু ভেদ করা লাগবে না? অর্থাৎ কি তক্তার ভেদ করে যাতে এইটুখানি কি তক্তাটা ভেদ করা লাগবে, তাই না? ভালো করে বুঝছো, তুমি গুলিটা করলে ভেদ করে যেতে হবে কি, এইটুখানি ভেদ করে তারপরে তুমি এই পাশে বেরোতে পারবা, ওই পাশটা আসবে গুলি, সেখানে ভেদ হবে, তারপরে আমার গায়ে এসে লাগবে, তাই তো? তাহলে কি এইটুখানি পুরত্ব ভেদ করতে পারে। আমাদের বলেছে কিন্তু তক্তা একটি তক্তাকে ভেদ করতে পারে, মানে সর্বোচ্চ ধরো এই তক্তাটাকে ভেদ করতে পারবে। কারণ এর যে পুরত্ব কত আমরা কি জানি, এটুখানি কত? ধরো এই তক্তাটা এমনও হতে পারে, আবার এর থেকে মোটাও হতে পারে, ধরো এত বড় মোটাও হবে, আবার এর থেকে চিকনও হইতে পারে, তাই না? আমরা তো জানি না কতটুকু, ধরে নিই আমরা। ধরি ধরি তক্তার তক্তার পুরুত্ব কত? এক্স মিটার। মিটার মিটার দরকার নেই, তক্তার পুরুত্ব এক্স, সেট মিটারে। সরি বাংলায় লিখলাম কেন আমি? আচ্ছা এটা দেখলো তো সবসময় কিন্তু ইংলিশে লিখবা, এক্স মিটার। এখন এই ক্ষেত্রে দেখি বলছে একটি তক্তাকে পুরুত্ব করতে পারে। একটা গুলি যখন বেরোচ্ছে, এটা বেগ আছে না, একটা বেগ নিয়ে তো গুলিটা বেরোচ্ছে, তাই না? তুমি গুলিটা ফায়ার করলে, এই গেল, একটা বেগ নিয়ে বেরোচ্ছে না, তুই বেগটা কত এখানে কি দেওয়া আছে? প্রথম ক্ষেত্রে দেওয়া নাই কিন্তু, ধরি আদি বেগ ইউ, ইউ ইজ ইকুয়াল টু, ধরে নিতে হবে আদি বেগ ধরলাম ইউ ওয়ান, আদি বেগ হচ্ছে ইউ ওয়ান, আদি বেগটা হচ্ছে এত, ওকে। এবং শেষ বেগ কত বলো তো? এটা তুমি যে তক্তাকে ভেদ করতে পারো, তক্তাকে ভেদ করার পরে সেগুলো থেমে যাবে না? শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু ধরো কি, জিরো এম এস ওয়ান ভার্স ওয়ান হবে না, সবসময় থেমে যাবে, তো গুলিটা ভেদ করার পরে জিনিসটা একটা থেমেই যাবে, শেষ বেগ হচ্ছে এত। তো আমাদের কি প্রথমে ত্বরণটা বের করা লাগবে না এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে, যে তারা তোমার কত ত্বরণে গেছিল, মানে কি যাচ্ছিল, যাইতে 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 কি, অত দরকার নেই, তোমাদের সোজা মনে বলেছি এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। পুরাতনটা কি, এটা কিন্তু সেই এক্স বা এস, তাই না? সরণ মানে কি, যে যতটুকু যাচ্ছে, মানে কি গুলিটা যতটুকু এরিয়া পার করতে, ধরো একটা গুলি এতটুকু এরিয়া পার করতেছে, মানে তক্তাটা এত মোটা ছিল এতটুকু এরিয়া পার করতে পারতো, তাহলে কি তার সরণ আছে এটুকু না? তাহলে এই সরণটা কেমন কি ধরেছি, এক্স মিটার ধরেছি না, এটা ধরলাম সেই সরণ। তাহলে কি জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ওকে। এই ক্ষেত্রে মনে রাখবা এই ত্বরণটা সবসময় ঋণাত্মক হবে, কারণ এগুলি যখন যাচ্ছে, যাওয়ার পরে কি থেমে যাচ্ছে না? দরকার নেই, আর তুমি এভাবে দেখো, দরকার নেই আমাদের। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে, সরি এখানে ভির মান জিরো, তাহলে জিরো স্কয়ার করলে জিরোই হয়, ইউর মান কত, ইউ ওয়ান ধরেছি আমরা, ইউর মান হচ্ছে ইউ ওয়ান, এটা বোঝা যাচ্ছে না তোমাদের, ইউর মানটা কেমন ধরলাম কত, ইউ ওয়ান, যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা ইউ ওয়ান ধরলাম, তাহলে কি এটা ইউ ওয়ান হোল স্কয়ার প্লাস 2, আমাদের কি ত্বরণ বের করা লাগবে, সরণ কত দেওয়া আছে বলো তো, এক্স, সরণ আমরা এক্স ধরে নিছি, তাহলে এবার জিরো, তাহলে কত ইউ ওয়ান স্কয়ার প্লাস 2a এক্স, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, কত আছে মাইনাস 2ax, আর এই 2 স্কয়ার, আমরা ত্বরণ বের করতে হবে, অর্থাৎ কি আমরা এটাকে রাখবো এখানে, আগেটুকু তাহলে এই পাশে চলে যাবে, ইউ ওয়ান স্কয়ার ডিভাইড করে কত, মাইনাসটা সামনে চলে আসলো 2x। বোঝা গেছে কি হয়েছে, কি করলাম আমরা? জাস্ট এই যে মানগুলো বসাইছি, এর মান আমাদের লাগবে, এটা এর মতো রেখে দিছি, সরণ কত আমরা এক্স ধরে নিছিলাম, এক্স মিটার সরণ, মানে পুরোটাই কি সে এতটুকুই যাচ্ছিল, মানে এতটুকুই ভেদ করতেছিল, ওইটাই তার সরণ হবে, তাহলে এই সরণটা আমরা এক্স বললাম, ধরে এই হিসেব করে এটা এর মান হচ্ছে এত, এর হচ্ছে ত্বরণ আমাদের ধরে রাখি। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, ত্বরণ কিন্তু কখনো চেঞ্জ হয় না, একটা গুলি যখন, মানে একটা গুলির
ফায়ারিং রেট কিন্তু এমনই, মানে একটা গুলি কিন্তু যখন একবার ফায়ার করলো খুব জোরে গেল, আবার একবার ফায়ার করলো খুব আস্তে গেল, এমন হয় না। একটা গুলি কিন্তু সর্বোচ্চ একই ধরনের ফোর্স করতে পারবে, একটা গুলি বের করতে পারবে। মানে একটা রাইফেল তুমি যখন শুট করবা তখন একই স্পিডে বেরোবে গুলি সব সময়। তো সেক্ষেত্রে ত্বরণটা একই থাকবে, কখনো চেঞ্জ হবে না কিন্তু। আচ্ছা এটা গেল, ওটুকু তাহলে একটা মুছি, এটা মনে থাক। আচ্ছা এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে 8 গুণ করা হলো গুলির বেগ, অর্থাৎ কি গুলির বেগ কি, এক্ষেত্রে আমরা আদি বেগটাকে ধরি ইউ2। ইউ2 কত হবে হলো 8 গুণ করা হয়েছে না বেগ, তাহলে কি আগে যে বেগটা ছিল, আগে আমাদের বেগ ছিল কত ইউ1 ধরে নিছিলাম না আমরা আগে, যে গুলি প্রথম ক্ষেত্রে আদি বেগ ধরেছিলাম আমরা ইউ1, আদি বেগটা, এই যে আদি বেগ, এটা ছিল তো আদি বেগ তাই না, আদি বেগ ধরেছিলাম ইউ1, তাহলে ইউ1 এর 8 গুণ, ইউ1 এর 8 গুণ করলাম বেগ আমরা, তাহলে কত হবে 8 ইউ1, ক্লিয়ার। ভি সেম ক্ষেত্রে, তাহলে এটা ভি2, এবারও বেগ কত হবে, 0 হবে না, কারণ যখন তুমি মানে কতগুলো তক্তাকে ভেদ করে যেতে পারে, ভেদ করতে 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 কি একটা সময় গুলি থেমে যাবে, সেম ক্ষেত্রে এটা 0। প্রশ্ন হচ্ছে অনুরূপ কয়টা তক্তাকে সে ভেদ করতে পারে, তুমি কি জানো কয়টা, মানে কি শিওর বলতে পারে যে 5টা না 6টা সে ভেদ করতে পারবে, আমরা তো জানি না, ধরে নি, তাহলে কি ধরি তক্তার সংখ্যা n, অর্থাৎ আমাদের কি এই এনই বের করতে হবে, কয়টি তক্তা সে ভেদ করতে পারে। এতগুলো তক্তা মিলে কত পুরুত্বতা যেতে হতে পারে চিন্তা করতে একটা গুলির। আগে যেমন বলেছিলাম যে একটি তক্তা, একটি তক্তার ক্ষেত্রে আমরা কি সরণ x ধরে নিয়েছিলাম s, এই ক্ষেত্রে s কত হবে, এসটা কি মোট পুরুত্ব না, মনে করো এই ম্যাথটাই তোমরা একটু মনোযোগ দেবে, এটা বেশ টাফ, মানে তোমাদের খুবই পেঁচাই স্টুডেন্টদের এই ম্যাথটা, এটা একটু মনোযোগ দিয়ে পড়বে। ধরো এরকম সাইজের তক্তা, এখন এটা কয়টা পারবে, ধরো 5টা পারলো, তাহলে কি 5টা পর 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 রাখতে রাখতে কি এমন একটা সাইজ হবে, তাহলে টোটাল দূরত্বটা কত, একটা যেহেতু x ছিল, একটা আমরা ধরেছিলাম না x, তাহলে এখন 5টার কত হবে 5x, মোট দূরত্ব কত হবে, ধরে কি মোট মোট তক্তার সংখ্যা n ধরেছিলাম, কিন্তু কত তক্তার দূরত্ব ধরেছিলাম x, 5 পুরুত্ব ধরে নিয়েছিলাম কত, x মিটার ধরেছিলাম না, ইন্টু x অর্থাৎ nx। বোঝা গেছে ব্যাপারটা, আর একটু বুঝাই দেবো। তোমার কাছে বলে কি তক্তার পুরুত্ব x না, তুমি বললাম তোমার বলেই দিলাম তক্তার পুরুত্ব হচ্ছে 5 মিটার, তুমি বলেই দিছি, তাহলে এরকম n, n তোমার বলে দিচ্ছে টোটাল 10টা তক্তা ভেদ করতে পারো, এই গুলিটা টোটাল 10টা তক্তা ভেদ করে চলে যাবে, তাহলে তোমার টোটাল পুরুত্ব কত হবে, একটা যদি 5 হয় তাহলে 10টা কত হবে, 5 10 কে 50, তুমি কি করলে তাহলে এই যে 10টাকে 10টা যেহেতু আমরা বলে দিয়েছিলাম n সমান 10টি, তাই না, তুমি এটা গুণ করলে না 5 10 কে 50, এভাবেই তো পাইলে, ঠিক আমরা এখানে সেট কাজ করি, আমাদের n 10 এর জায়গায় আমরা বলেছি nটি, সেই n পুরুত্ব 5 এর জায়গায় আমরা x বলেছিলাম, সেই x গুণ করে nx, ক্লিয়ার। ওকে, তাহলে পুরুত্ব মোট পুরুত্ব এই মোট পুরুত্বটাই কি আমাদের s না, তাহলে এর ক্ষেত্রে ধরলাম s1, আচ্ছা বাদ দাও, ঠিক আছে আমরা s1 ধরি, এটা যেহেতু s1 হলো এটা হবে s2, ঠিক আছে, এখানে sটা বোঝা যাচ্ছে না, s s1 ছিল এটা, এই ক্ষেত্রে তাহলে আমার সেম সূত্র, আবার কি একই সূত্র, তাহলে কি v2 স্কয়ার ইজ ইকুয়াল টু u2 স্কয়ার প্লাস 2, ত্বরণ সবসময় কিন্তু সেম, ত্বরণ যেটা ছিল তখন কিন্তু এটা ছিল, ত্বরণ সবসময় সেম, এটা কি মনে রাখবে, ত্বরণ সবসময় এটা সেম হবে 2a s 2, ঠিক আছে, v এর মান 0, তাহলে এই 0 এর স্কয়ার করলাম, u2 সমান u2 সমান কত পাইছি 8 u1, 8 u1 হোল স্কয়ার প্লাস 2, এর মান কত পেয়েছিলাম এটা মাইনাস
স্কোয়ার ডিভাইডেড বাই 2x এর মানটা এটা কেন এই জায়গায় বসালাম। এস টুর মান কত দেখো তো, এস টুর মান হচ্ছে nx না, তাহলে ইনটু n x, এটা কিন্তু x, ওকে। ঠিক আছে, 2x ছিল, সেই 2x এসছে এটা। এখন কি হয়, এটার স্কোয়ার করলে কি হচ্ছে 0, 8 ইউ স্কোয়ার করলে কি হচ্ছে 64, 8 স্কোয়ার করলে 64, আর ইউ স্কোয়ার করলে ইউ1 স্কোয়ার, ঠিক আছে, প্লাস কাটাকাটি হয় কিনা, এই যে এই 2 কাটা, এই x কাটা, থাকতেছে কি এই থাকে, এই যে প্লাস, এই মাইনাসে প্লাসে মাইনাস, ওকে। এন এর নিচে কাটাকাটি শেষ, এখানেও কাটাকাটি শেষ, এখানে থাকতে শুধু n, আর উপরে থাকতে u1 স্কয়ার, u1 স্কয়ার ইনটু এটা সমানতে। এখান থেকে যদি তোমরা ওয়াইটা দেখো u1 স্কয়ার মিল আছে না, এখানে u1 স্কয়ার, এখানে u1 স্কয়ার, ইউ স্কয়ারটা আমরা কমন নিলাম, উভয় ক্ষেত্রে u1 স্কয়ার ছিল, এখানে u1 স্কয়ার ছিল কোন অবস্থায়, এখানেও ছিল, আমরা গুণটা কমন নিছি, কমন নেওয়ার পরে কি থাকে 64 থাকতেছে এখানে, মাইনাস কত n, ওকে। আচ্ছা এবার দেখো এটা কি এর সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে এই যে এটা গুণ, এই গুণ অবস্থা যখন এই পাশে আসবে তখন কি 0 এর সাথে যা ভাগ করো গুণ করো, তাই কি 0 হয়ে যাবে, সমান সমান কত থাকবে এখানে, তাহলে 64 মাইনাস n। আমাদের লাগবে কিন্তু কি বলেছিলাম, n এর মান লাগবে যে কয়টি তক্তা, 64 কে যখন আমি মাইনাস n কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি প্লাস n, হলো টি তক্তা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আরেকবার একটু বোঝাই, দেখো ম্যাথটা তোমাদের অনেক কনফিউশন আছে আমি জানি, একটু বড় একটা দম নাও, ঠান্ডা মাথায় একটু বোঝাই, ডিভিশন করে বুঝলে। আমাদের সবসময় প্রথমে কি বলেছে, যখন রাইফেলের ম্যাথ থাকবে আমাদের সূত্র আছে এইটা, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ওকে। তোমাদের যে ডেটাগুলো দেওয়া আছে, আমাদের তক্তার পুরুত্ব আমরা জানতাম না, তক্তাটা কত মোটা আমরা জানি না, দিলাম x মিটার, যেহেতু পুরুত্ব ওইটাই কি, তাহলে এটা সরণ হবে না, কারণ এটা তো ওই পুরুত্বই পার করবে, তো এটাই তার সরণ। প্রথম ক্ষেত্রে ধরলাম আমরা s1, আদিবেগ বুলটা কত বেগে বের হয়েছে, রাইফেল থেকে কত বেগে বের হয়েছে এটা তো আমরা জানি না, ধরলাম আদিবেগ সমান u1, যেহেতু প্রথম ক্ষেত্র তাই u1। আচ্ছা শেষ বেগ, বুলটা যাওয়ার পরে কি থেমে যাবে, শেষ বেগ 0, তো সূত্র পাতালাম, জাস্ট এই মানগুলো পাতাইছি, ইউর জায়গায় সেই u1 জাস্ট এই মান বসাই দিয়েছিলাম আমরা, ইউর জায়গায় জাস্ট u1 মানটা বসাইছি, 2 আমাদের এর মানটা প্রথমে প্রয়োজন, যেহেতু এর মান দেওয়া মানে আমরা এর মানটা বের করব, s1 এর জায়গায় আমরা x ধরেছিলাম, সেই x হিসাব নিকাশ করে আমরা কত পেলাম, হিসেব করলাম, সাইড চেঞ্জ করলাম, করে হিসেব তোমরা পারবা, এ সমান সমান পেলাম আমরা এটা মাইনাস u1 স্কয়ার ডিভাইড বাই 2x, ওকে। এটা পেয়েছি। এখন প্রথম ক্ষেত্রে তো আমাদের মোটামুটি শেষ, যদি তক্তার যদি গুলির বেগ 8 গুণ করা হয়, অর্থাৎ এই গুলির যে আদি বেগটা ছিল ওইটাকে তুমি 8 গুণ করে দিলে, 8 গুণ, অর্থাৎ আদি বেগ থেকে দ্বিতীয় ক্ষেত্রে u2 ধরলাম, u2 হচ্ছে কি প্রথম ক্ষেত্রে ছিল না, প্রথম ক্ষেত্রে 8 গুণ করেছো, 8 গুণ কিসের করেছো তোমরা, প্রথম ক্ষেত্রে যে বেগটা ছিল সেই বেগের 8 গুণ, প্রথম ক্ষেত্রে আমাদের বেগ ছিল u1, তাহলে সেই u1 এর 8 গুণ, তাহলে 8 u1, ওকে। v2 সেম, গুলি যখন যাবে দ্বিতীয় ক্ষেত্রেও যায় কি, গুলি একসময় থেমে যাবে, তাহলে শেষ বেগ 0 হবে, ওকে। আমাদের তক্তার সংখ্যা আমরা তো জানি না, যে গুলিটা কতটা তক্তারে ভেদ করতে পারবে আমরা তো তা জানি না, ধরে নিলাম এন্ড, যে এতটি তক্তা সে ভেদ করতে পারবে গুলিটা, তাহলে মোট পুরুত্ব কত হবে আমাদের বলো। এখন এই এনটাই অর্থাৎ এন সংখ্যা, টোটাল হয়তো ধরো তক্তার পুরুত্ব আমরা ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এই এক্স পুরুত্বের এন সংখ্যক তক্তা একটু বুঝি, অর্থাৎ কি ধরো যে উদাহরণটা আমরা দিয়েছিলাম এইখানে, যে এক্স এর মান ধরলাম আমরা 5 মিটার, অর্থাৎ 5 মিটার পুরুত্বের টোটাল এন 10টা, 5 মিটার দূরত্বে টোটাল 10টা, এই যে 5 মিটারের 5 মিটার দূরত্বের টোটাল 10টা তক্তা, তারা যদি ভেদ করে তাহলে টোটাল পুরুত্ব কত হয়, 50 হয় না, 50 মিটার দূরত্ব, তাই তো হয়। তাহলে
এটা হচ্ছে সেই সিস্টেম। তোমাদের এখানে না একটা কথা বলি, এখানে এখানে মিটার ধরার দরকার নেই। দূরত্বটা মিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে, আমি তো জানি না সেটা মিটারে আছে না সেন্টিমিটারে আছে, আমি তো জানি না। তাহলে তো এখানে কোনো একক ধরবে না, জাস্ট তুমি এক্স ধরবা। ওকে ওকে, তাহলে এই হলো। তাহলে আমরা এন এক্স মোট দূরত্ব পেলাম, অর্থাৎ এই সরণটুকুই গুলিটার বের করতে হবে, মানে গুলিটা এই এত সরণ বা এত দূরত্বই পার করবে, তারপরে থেমে যাবে। সেন্টিমিটার দ্বিতীয় সূত্র, সূত্র কি ছিল? ভি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার প্লাস টু এস। তাহলে ভির জায়গায় কি ভি টু, এই যে ভির জায়গায় ভি টু প্লাস ইউ ওয়ান স্কোয়ার, সরি এখানে ইউ ওয়ান দিয়েছি আমি, এখানে ভি টু এখানে ইউ টু ছিল, এখানে কি ইউ টু স্কোয়ার প্লাস টু এস, এস টু ছিল, এখানে যে এস টু ছিল, এই এস টু আছে, এই এস টু। ওকে, তাহলে ভি টুর মান কত? আমরা জিরো, সেই মান বসালাম। ইউ টুর মান কত? 8 ইউ পাইছি। হ্যাঁ, এইটাই হচ্ছে ইউ টু। তাহলে ইউ টুর জায়গায় আমরা 8 ইউ বাদাই দিলাম, এই হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার, এই প্লাস টু, এই টু ইন্টু এর মান ছিল এই যে যেটা পেয়েছি আমরা, এর মানটা জাস্ট বসাইছি ইন্টু এস টুর মান কত? এন এক্স। এই যে এস টুর মান হচ্ছে এন এক্স, সেই এন এক্সটা আমরা বসালাম। কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে এই যেটা থাকতেছে, এখান থেকে আমরা এই যে উভয় ক্ষেত্রে যেহেতু এখানে ইউ ওয়ান রয়েছে, এখানে ইউ ওয়ান স্কোয়ার আছে, এখানে ইউ ওয়ান স্কোয়ার আছে, তো ইউ ওয়ান স্কোয়ারটা আমরা কমন নিচ্ছি, কমন নেওয়ার পর থাকতেছে 64 মাইনাস এন। ঠিক আছে, এখন ইউ ওয়ানটা পাশে নিয়ে চলে আসলাম, জিরোর সাথে যা গুণ ভাগ করে জিরোই হয়ে যাচ্ছে, থাকতেছে 64 মাইনাস এন। এই মাইনাস এনটাকে এখানে নিয়েছিলাম প্লাস, জিনিস হলো 64, আমাদের এনের মানে লাগতো 64 তক্তা সে বেদ করতে পারবে গুলিটা, যদি কি গুলির বেগ যদি 8 গুণ করা হয় তাহলে 64 তক্তা বেদ করতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে করে বোঝা গেছে যে তিনটা ম্যাথ আমরা করলাম। তোমরা বাসায় গাইড হোক, তো গাইড যদি পাওনি, আমি চেষ্টা করবো আমার গ্রুপে আমি কিছু কোয়েশ্চেন তোমাদের দিয়ে দেবো স্ক্রিনশট, তো তোমরা ওইগুলো একটু সলভ করবা, এইচডব্লিউ দিয়ে দিব। এই তো যতটুকু বুঝেছো, আশা করি তোমার সমস্যা থাকার কথা না, যদি সমস্যা থেকেও থাকে তোমার ক্লাসটা যেখানে সমস্যা ওইখান এখান থেকে আবার একটু জাস্ট পিছনে গিয়ে দেখবা, 2-3 বার দেখবা সমস্যা থাকলে। তারপরে যদি সমস্যা সলভ না হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে পেজ এবং আমাদের গ্রুপের লিঙ্কটাও থাকবে, ফেসবুক পেজ এবং গ্রুপ, ওখানে তোমরা পোস্ট করো, জানিও যে ভাই এটা বুঝতে পারিনি, এখানে আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, টাটা।